বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঘরে যে জিনিস থাকে সেটা যখনই দেবে সেটা না খেলেও কোনো বন্ধু বা অন্যের কাছ থেকে শুনলে তখন সেই জিনিসটা খাওয়ার প্রতি আগ্রহটা যেন দ্বিগুণ হয়ে যায়। আমার ছেলের ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয় না। এই যে যেমন আজকে তার ফরমাইশ মা টিফিনে পোলাও করে দেবে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে বুধবার দিনের সকাল। বললাম পোলাও টিফিনে? তুই তো এমনি পোলাও খাস না, আবার টিফিনে? বলছে না, আমি নিয়ে যাব আর খাবো, তুমি আমাকে করে দেবে? আমি বললাম একদমই দেবো, তুমি যদি খেতে পারো তাহলে অবশ্যই দেবো। যা হোক, তো কালকে রাতেই এই চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আর সকালে উঠে দেখছি ঠিকঠাক একদম জলটা ঝরে গেছে। এবার এইটাকে একটুখানি গোটা গরম মশলা থেতো করে আর সামান্য ঘি, একটু নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্যই রেখে দিচ্ছি। যেহেতু সকালবেলা তার স্কুল হচ্ছে 8:15-র মধ্যে আমাকে নিয়ে বেরিয়ে যেতে হবে, তার মধ্যে 7টার সময় উঠে এখন আমি পোলাও বানাচ্ছি। আর পোলাওর সাথে কিছু তো একটা দিতে হবে। বলছে মা চিকেন দেবে? আমি বলছি না বাবা, এগুলো স্কুলে নেওয়া যায় না। তো যা হোক, বললাম আলুর দম করে দেবো। তো ওর আলুর দম যেরকম হয় তেমনটাই করে দিচ্ছি। আর আলুগুলো না আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম, একেবারেই ছোট ছোট করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই সামান্য অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সাথে 3 কোয়া মতো রসুন নিয়েছি, আর একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা, এগুলো সব হচ্ছে গ্রেট করে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটা একটু টুকরো করে দিয়ে দেবো। আর প্রথমে দেখতে পেলে আলুটাকে কিন্তু আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। তো কড়াইতে সামান্য একটু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আদা রসুনটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। যদিও ওর আলুর দম খুবই অল্প পরিমাণে করছি, তা সত্ত্বেও কিন্তু টেস্টটা একটু ঠিকঠাক রাখতে হবে, কারণ আমার ছেলের আবার জিভের টেস্ট খুব বেশি, একদম ধারালো। মানে একটু এদিক ওদিক হলেও বুঝতে পারে মা কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা ঠিক ভালো লাগছে না। প্রবলেমটা যদিও বুঝতে পারে না যে কি প্রবলেম হয়েছে, তবে খেতে যে ভালো লাগছে কি লাগছে না সেটা কিন্তু বেশ বুঝতে পারে। তো দেখতেই পেলে এরপরে কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো, ওই জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো সবটা মিশিয়ে নিয়েছি। আর তার মধ্যে অর্ধেকটা মতো টমেটো কেটে ওটাকে সাইডে কষতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণ এই সাইডে পোলাওয়ের জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ ঘি, কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে কাজু কিশমিশের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আমার ছেলে কাজু কিশমিশ একটা কিছুও খাবে না। যাটুকু রান্না করব সবটা কিন্তু আমারই খেতে হবে। তো যতটুকু আমার একদিনের জন্য খাওয়া যথেষ্ট ততটুকুই দিয়েছি, তার থেকে বেশি নয়। এবার আগে থেকে যে চালটা ঘি দিয়ে, হলুদ দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে, নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা কিন্তু এবার ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদমই লো ফ্লেমে এমন করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। চালটা খুব সুন্দর করে বেশ গ্লসি গ্লসি হয় দেখতে। আর যতক্ষণ ওইদিকে সাইডে আমার চালটা ভাজা হচ্ছে ততক্ষণ আমার আলুটাও কষে গেছিলো। তো তার মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, যে বাটিটাতে আমি চাল মেখেছিলাম ওই বাটিটাতেই একদম যে কাপটাতে চাল মেপেছিলাম তার ঠিক ডবল কাপ জল, মানে 2 কাপ চালের জন্য 4 কাপ জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটে গেছিলো, ততক্ষণে আমার চালটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই চালটার মধ্যে গরম জলটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। এবার ওইটা 5 মিনিটের মধ্যে ওরকম হতে থাক, ততক্ষণ আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছিলো। ফাইনালি একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, আর ঠিক মিনিট 5 পরে দেখো আমার চালের যে উপরের জলটা, এক্সট্রা জলটা পুরোটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। আর তারপরে আরও পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে দিয়েছি। এবার পুরোটাকে একবার ভালো করে নেড়ে উপর নিচ করে দিয়ে তারপরে কিন্তু এইভাবে করে সেট করে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি। আর এইভাবে তাওয়া দিয়ে পোলাও করার একটাই সুবিধে, যেটা হচ্ছে পোলাওটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। আর চালের মধ্যে যদি কোনো দানা দানা ভাব থাকে সেটাও থাকবে না, একদম চালটা ঠিকঠাক সেদ্ধ হবে আর পোলাওটা ঠিক এরকম ঝরঝরে হবে। তো হয়ে গেছিলো আমার পোলাও, আমি নিয়ে নিয়েছি কিয়ানের জন্য। এবার কিন্তু কিয়ানের টেস্ট করার পালা, মানে যে কোনোদিনও পোলাও খায় না সে হঠাৎ পোলাওর আবদার করেছে, আবার খাবে, টিফিনেও নিয়ে যাবে। তো প্রথমে আমি ওকে খাইয়ে দিতে গেলাম, কিন্তু বললো মা আমি নিজেই খাচ্ছি। আর সত্যি কথা বলতে খেয়েছিল, যেটুকু খাই ততটুকুই খেয়েছিল। আর তারপরে ওর জন্য টিফিনটাও আমি ততক্ষণে প্যাক করে নিচ্ছি ওকে খেতে দিয়ে। আর এই যে দিয়ে দিয়েছি আলুর দম ছোট্ট বাটিতে, আর পোলাও এই বড়টার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখা যাক কি হয়, যদি খায় তাহলে বুঝবো আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। কারণ কালকে রাতে ওকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি জানো পোলাও কেমন হয়? বলছে হ্যাঁ জানি তো মা, ইয়েলো কালারের। মনে রেখেছে যে পোলাও ওটা ইয়েলো কালারের, এটাই কিন্তু অনেকটা বড় ব্যাপার আমার জন্যে। এখন যদি খেয়ে শেষ করে আসে তাহলে তো বলতে হবে আমি একদম 10 on 10 পেয়েছি। যা হোক, ওকে এখন রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে। আর আজকে কিন্তু সকাল থেকে উঠে বেশ রোদ্দুর, মানে এখনই 8:15 মতো
বাজে, তাতেই কিন্তু বাইরে এখন তাকানো যাচ্ছে না রোদ্দুরের ঝলকানিতে। আর ওকে স্কুল ছেড়ে দিয়ে আসার সময় বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু পোলাওটা একবারে করেই নিয়েছে দুপুরের পর্যন্ত, তো ভাবলাম এর সাথে একটু চিকেন করলে বেশ ভালোই হবে লাঞ্চটা। আর এবার কিন্তু ঘরে ঢুকেই আদা জল খেয়ে কাজে লেগে পড়বো, মানে আমার ওই ডিটক্স ওয়াটার। এখানে কিন্তু আদা আর অর্ধেকটা মতো লেবু আছে আর সামান্য একটুখানি বিট লবণ আছে। আর এই যে দেখো ঘরের কি অবস্থা করে রেখেছে আমার ছেলে, এই সমস্ত কিছু এখন গোছাবো। আসলে কালকে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তে আবার একটুখানি খেলনা নিয়ে খেলতে শুরু করলো, তো শেষে গিয়ে দেখলাম অনেকটা সময় হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানোর তাড়া ছিল, তো এই জন্য খেলনাগুলো কিন্তু আর গোছানো হয়নি, তো এভাবেই ছিল। এখন সকালবেলা খেলনা বিছানা সমস্ত কিছু ঝেড়ে গুছিয়ে ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি এই আর কি। এরপরে আবার রান্নাবান্নাতেও যেতে হবে, আর বাচ্চা থাকলে ঘরের এই অবস্থা হবে, এটাই স্বাভাবিক কথা। আর সত্যি কথা বলতে আমার বাচ্চা না, কিন্তু সমস্ত বাচ্চারাই প্রায় আজকালকার দিনে খুবই চঞ্চল, মানে যাদেরকে এক জায়গায় বসিয়ে রাখাটা দায়, তো ওদেরকে নিয়ে সামলে সমস্ত কাজ করা অনেকটা কঠিন ব্যাপার। মায়েদের কিন্তু এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। একটা সময়ের পরে হয়তো এই সমস্ত বাচ্চারা আবার শান্ত হয়ে যায়, কিন্তু এই পরিস্থিতির সাপেক্ষে নিজেকে সামলে সমস্ত কিছু করাটা, এটা কিন্তু মায়েদের বড় রকমের ধৈর্যের পরীক্ষা। যদিও বলবো সবসময় ধৈর্য থাকে না, আর আমি অতটা ধৈর্যশীল মাও না, অনেক রকম কারণে অনেক রকম পরিস্থিতির জন্যে অনেক সময় আমিও ধৈর্য রাখতে পারি না। কিন্তু কিছুক্ষণ বাদে আবার ভাবি যে আসলে ওর তো খুব একটা বেশি দোষ না, পরিস্থিতি এমনই হয়ে গেছে, মানে ধৈর্য অনেক সময় হারিয়ে যায়। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আবার ভাবি আসলে বাচ্চারা তো এরকমই হয়, এটা স্বাভাবিক। প্রথমে কিছুক্ষণ রাগারাগি, তারপরে আবার আস্তে আস্তে মানিয়ে নেওয়া, এই আর কি। ওর সাথে আমার সম্পর্কটা পুরোটাই কিন্তু টম অ্যান্ড জেরির মতো। যা হোক, এই যে কথা বলতে বলতে মাংস বসিয়ে দিয়েছি, তো দেখতেই পেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে এখানে বাকি যে একটুখানি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষে নিচ্ছি, তার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিয়েছি। এবার একটু টমেটো দিয়ে এই কিছুক্ষণের জন্য কষে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখছি মশলাটা যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে, খুব বেশি নয়, তার মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি। এবার মাংসের সাথে বাকি মশলাটা এই বেশ কিছুক্ষণের জন্য কষবো। আসলে এখন যা গরম পড়ছে, সত্যি বলতে রান্নাঘরে এতক্ষণ ধৈর্য ধরে রান্না করাটা এটাও কিন্তু কম বড় চ্যালেঞ্জ নয়। মানে মায়েদের সব সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, মা মানে যেন একটা যুদ্ধ জয়। আর এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা মা তাদের দায়িত্ব পালন করে এসেছে, ভবিষ্যতেও করবে। তো যা হোক, এই যে আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গরম জল। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আর আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এই যে মিনিট 10-15 পরে আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি করে দিয়েছি, আর সামান্য একটু ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন আমি রেডি হয়ে গেছি আবার কিয়ানকে আনতে যাওয়ার জন্য। ওর ছুটি 1:30টায়, তো আমি 1:30টার দিকেই বেরোচ্ছি, যেতে ওই মিনিট 2 লাগবে। আর এই দেখো আমার স্কুটিটা এমন রোদ্দুরের মধ্যে রাখতে হয়, এখানে তেমন কিছু শেড নেই, আর প্রচণ্ড রোদ্দুরের জন্য স্কুটিটাকে এভাবে করে কাঁথা দিয়ে ঢাকা দিয়ে রাখি। এটা একটা পুরনো বাদ দেওয়া কাঁথা, যেটা দিয়ে প্রায় সময় আমি স্কুটিটা ঢাকা দিয়ে রাখি, আর কখনো কখনো ভিজিয়েও দিয়ে রাখি, যাতে সিটটা একটু ঠান্ডা থাকে। আর এই যে কিয়ান এখন ঢুকে গেছে স্কুল থেকে, আর ও টেনে বের করেছে এই যে ব্যাগটা, দেখো ব্যাগ থেকে এবার কি বেরিয়ে পড়ে একেবারে। টফি ব্যাগে ঢুকিয়ে রেখেছো? ওরে বাপরে, তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল নাকি যে চুরি হয়ে যাবে? ব্যাগে ঢুকিয়ে রেখেছে, চুরি না হয়, এটা অর্জন করতে হয়, এটা চুরি করে নেওয়া যায় না বাবা, চুরি করে পাওয়াও যায় না, কিনেও নেওয়া যায় না, এটা অর্জন করতে হয়। কিনতে পাওয়া যায়, কিন্তু কিনে নিলে কি তোমার হলো জিনিসটা? তুমি কি কিনে নিলে কিন্তু সেই মর্যাদা হলো না, সম্মান হলো না, ঠিক আছে? চলো। আর তারপরে আমরা স্নান করে এখন বসে গেছি লাঞ্চ করতে। আর কিয়ানের এই যে রাইসটাকে কিয়ান আবার শশা দিয়ে দুটো কান বানিয়েছে, কি বানাতে চেয়েছে জানি না। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে পোলাও, মাংস, আর আমার ফ্রিজে আগে থেকে চাটনি করা ছিল, সেটা বের করে নিয়েছি। তো এই যে আমাদের আজকে লাঞ্চ করতে করতে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা।